ওয়ালাইকুম আসসালাম। মুসাইবা নজহাত, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে আছি মোটামুটি। এখনো পর্যন্ত আছি মোটামুটি, বাকিটা উপরওয়ালা দিচ্ছে। তা বাপ, আমরা এর আগের ক্লাসে সম্ভবত মেজার্স অফ ডিসপারশন, স্কিউনেস, কার্টোসিস অর্থাৎ শেপ ক্যারেক্টারিস্টিক্স শেষ করেছি। পার্টিসিপেশন কেমন সবাই করছে? এনআরসে ফাহিম ফাহিম জয়েন করেছো? স্যার মাত্র 9 জন স্যার এখনো জয়েন করছে স্যার। 2-1 মিনিট আচ্ছা ওয়েট আচ্ছা করলে আচ্ছা। ভালো। তারপরে আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, জয়েন করছো না? আচ্ছা, তাহলে ওই যে আমি যে স্ক্রিন শেয়ার লাগবে তোমার, আস্তে ধীরে দাও। আমি এর আগের ক্লাসগুলোতে ইউনিভেরিয়েট, হ্যাঁ তুমি আজকে নিয়ে আসো ওই পেজটা, ফাহিম ওটা নিয়ে আসো। আর যেটা বলছিলাম, এর আগের ক্লাসগুলোতে আমরা বেসিক কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্স, পপুলেশন, স্যাম্পল, ভেরিয়েবল, ডেটা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে ডেসক্রাইব করার জন্য আমরা সাধারণত কমপক্ষে 4টা ক্যারেক্টারিস্টিক্স পড়ি স্ট্যাটিস্টিক্সে। কি কি? এক হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, একটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, একটা হচ্ছে মেজার্স অফ স্কিউনেস, আর একটা হচ্ছে মেজার্স অফ কার্টোসি। এই 4টা মেজারমেন্ট আমরা করে থাকি। হ্যাঁ, এর মধ্যে প্রথম দুটো হচ্ছে নিউমেরিক্যাল আর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর পরের দুটো হচ্ছে যেটা এর আগের ক্লাসে শেষ করলাম, সেগুলো হচ্ছে শেপ ক্যারেক্টারিস্টিক্স। বুঝা গেছে? বুঝা গেছে? রেসপন্স করো মাঝে মধ্যে। জি জি স্যার। হ্যাঁ, তার মানে প্রথম দুটো ছিল ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর বর্ণনামূলক, হ্যাঁ, সাংখ্যিক নিউমেরিক্যালি আমরা বের করে সিদ্ধান্তে আসি। আর পরের দুটো মেজার্স অফ স্কিউনেস আর মেজার্স অফ কার্টোসিস, এই দুটোকে জয়েন্টলি আমরা বলছি শেপ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডিস্ট্রিবিউশন, আকৃতি বিষয়। হ্যাঁ, আকার আকৃতি দেখে আমরা সিদ্ধান্তে আসি। এবং এই এই মেজারমেন্ট গুলো সবগুলোই ছিল ইউনিভেরিয়েট, একটা ভেরিয়েবলকে নিয়ে। তোমরা দেখো, মিন বের করেছো এক্স এর, ডিসপারশন বের করেছো এক্স এর কিংবা ওয়াই এর, হ্যাঁ, স্কিউনেস করেছো তাও, মোমেন্টস বের করেছো একটা ভেরিয়েবলের, তারপরে স্কিউনেস করেছো তাও একটা ভেরিয়েবলের, তার শেপটা কেমন দেখেছো, ওয়াই আর একটা ভেরিয়েবল, এরকম একটা ভেরিয়েবল নিয়ে কাজ করেছি। যে কারণে এই অ্যানালাইসিস গুলো বা এই ডিসকাশন গুলো সবগুলো একটা ভেরিয়েবল নিয়ে বা একটা ভেরিয়েট নিয়ে ছিল, বিদায় এই ডিসকাশন গুলোকে, এই অ্যানালাইসিস গুলোকে আমরা বলেছি ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। আমরা আজকে যেই স্টাডিটা শুরু করব সেটা হচ্ছে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বা বাইভেরিয়েট অ্যানালাইসিস। বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বা বাইভেরিয়েট অ্যানালাইসিস কি? এতদিন পর্যন্ত পড়েছি ইউনিভেরিয়েটের একটা ভেরিয়েবল ছিল, কিন্তু আজকে বাই মানে 2, হ্যাঁ, বি, তাহলে দুটো ভেরিয়েবল সাইমেন্টেনিয়াসলি যখন আমাদের আলোচনার বিষয়বস্তু হবে, তখন আমরা সেই আলোচনাকে বাইভেরিয়েট ডিসকাশন আর সেই ডিস্ট্রিবিউশনকে, যদি কোন একটা ডিস্ট্রিবিউশনে দুটো ভেরিয়েবল সাইমেন্টেনিয়াসলি আমাদের সামনে আসে, তাহলে আমরা সেই ডিস্ট্রিবিউশনকে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বলবো। এখন এই বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন যখন দুটো ভেরিয়েবল যখন আসবে, তখন এই দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের বিষয় আছে। হ্যাঁ, এই দুটো ভেরিয়েবল আসলে রিলেটেড কিনা, এই রিলেটেড কিনা এটা জানার জন্য আমরা যে অ্যানালিসিসটা, এই স্ট্যাটিস্টিক্যাল টুলটা এ পর্যায়ে আলোচনা করব, তার নাম হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটার নাম কোরিলেশন অ্যানালাইসিস, এরপরে আসবে রিগ্রেশন অ্যানালাইসিস। বুঝছো? তাহলে কোরিলেশন অ্যানালাইসিসটা কি? দেখো, শুরুতে আছে কোরিলেশন অ্যানালাইসিস ইজ এ গ্রুপ অফ correlation analysis is a group of technique to measure the strength of the association between two variables. দুটো ভেরিয়েবলের মাঝে যে অ্যাসোসিয়েশন, সেটা স্ট্রেংথটা পরিমাপ করার, বের করার টেকনিক, একটা গ্রুপ অফ টেকনিকের মধ্যে একটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। The basic idea of correlation analysis is to report the strength of association between two variables. Many times we have to deal with two sets of observations simultaneously. We also have to find out whether there exists relationship between them. If there remains any relationship, then what type of relationship? অর্থাৎ যদি তাদের মধ্যে সম্পর্ক থাকে, তাহলে সম্পর্কটার ধরন কেমন? What type of the relationship? Like positive or negative? হ্যাঁ, পজিটিভ রিলেশন নাকি নেগেটিভ রিলেশন? হায়ার, খুব বেশি
ডিগ্রির হায়ার ডিগ্রি অফ রিলেশন নাকি লোয়ার ডিগ্রি কোন রকম, হ্যাঁ, this type of relationship is known as correlation. Normally we are concerned with the correlation in a bivariate distribution. এই যে কথাগুলো বললাম আগে, bivariate distribution ছাড়া যেহেতু দুটো ভেরিয়েবল এখানে আসতেছে, সেজন্যই এখন থেকে বিশেষ করে কোরিলেশন রিগ্রেশনে আমরা দুটো ভেরিয়েবল ছাড়া আলোচনাই করতে পারবো না। রিলেশন মানে তো দুটো লাগবে নাকি, দুটো পার্সন, দুটো ইউনিট, দুটো এলিমেন্ট ছাড়া রিলেশনশিপ হতে পারে না। হ্যাঁ, সেজন্য আমরা এখানে এই পর্যায়ে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে একটু আলোচনা করেছে। দেখো বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনটা কি। Bivariate the distribution in which we consider two variables simultaneously is known as bivariate distribution. যেমন the distribution of heights and weights of a group of individuals. একজন স্টুডেন্ট ইউনিট হচ্ছে একটা, সেখান থেকে আমি অনেকগুলো ভেরিয়েবল নিতে পারি। তোমাদেরকে বলেছি সম্ভবত ফিজিক্যালি ক্লাসে যখন শুরু করেছিলাম ভেরিয়েবল সম্পর্কে। তাহলে একটা ইউনিট যদি একজন স্টুডেন্ট হয়, আমি এই ক্লাসের এই গ্রুপ অফ স্টুডেন্ট তোমাদের 40 জনের যদি ডেটা নিই, 40টা ডেটা যদি একটা ডেটা নিই হাইট কিংবা জিপিএ একটা নিই, তাহলে সেক্ষেত্রে এর নাম হচ্ছে কি ইউনিভেরিয়েট, যেটা এতদিন আলোচনা করে আসতেছি। হাইটের গড়, হাইটের ভেরিয়েন্স, হাইটের স্কিউনেস, কার্টোসিস, 40 জনের। কিন্তু এখন আমরা করব একটা ডেটা না, 40 জনের যদি করি তাহলে সাথে সাথে একটা না, সাথে দুইটা হবে। এবং এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, যেমন হতে পারে তোমাদের হাইটের সাথে ওয়েট বলেছে, দি ডিস্ট্রিবিউশন অফ হাইট এন্ড ওয়েটস অফ 40 স্টুডেন্টস, তোমাদের ক্ষেত্রে বলছি, তাহলে 40 স্টুডেন্টস এর হাইটস এন্ড ওয়েটস সাইমালটেনিয়াসলি থাকে। প্রথম ভ্যালুটা হাইট, পরের ভ্যালুটা ওয়েট। যার হাইট 60, যার হাইট 64 ইঞ্চি, তার ওয়েট হয়তো 55, হ্যাঁ। যার ওয়েট 70, যার হাইট 70 ইঞ্চি, তার ওয়েট আমি দিলাম 65। এভাবে 40 জনের এই যে দুটো ডাটা পেয়ার ওয়াইজ জয়েন্টলি সাইমালটেনিয়াসলি যখন আমরা কনসিডার করব, সেই ধরনের ডিস্ট্রিবিউশনটা হবে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। এখন এই দুটো ডিস্ট্রিবিউশন রিলেটেড কিনা, তাহলে রিলেটেড যদি হয়, কোরিলেশনটা আমরা মেজার করব যে কেমন এবং সম্পর্ক আছে, ওকে, তাহলে সম্পর্কটার ধরন কেমন সেটা আমরা এই চ্যাপ্টারে বের করার চেষ্টা করব। কিংবা ধরো শো সাইজ, এই 40 জন স্টুডেন্ট যে জুতো পরে, শো সাইজ এবং মেরিট এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, কি মনে হয় তোমাদের? তোমরা যে শু পরো সেটার সাথে মেরিটের, তোমাদের মেরিটের যদি সম্পর্ক খুঁজতে যাই, এটা তো পেয়ার ওয়াইজ আসতেছে, কিন্তু সম্পর্ক আছে না স্যার, থাকবে না। তার মানে আমরা যখন লিনিয়ার রিলেশনশিপ পাবো না, সেক্ষেত্রে জিরো কোরিলেশন হবে। দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন সাচ টাইপ অফ বাইভেরিয়েট ডেটা। এই কথাগুলো আমরা বলতে পারবো এক পর্যায়ে। যাই হোক, আমরা এরপরে আমরা তাহলে কোরিলেশনে চলে আসতেছি। তোমরা বুঝতেছো যে আমরা একটা নতুন বাইভেরিয়েট ডেটা বা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু করতেছি। আগেরটা ছিল ইউনিভেরিয়েটের, এখন আমরা বাইভেরিয়েট ডেটা দিয়ে আমাদের স্টাডি শুরু করলাম। এখানে বলেছে কোরিলেশন, ডেফিনিশন অফ কোরিলেশন দিয়েছে। দেখো, definition of correlation when there is a relationship of quantitative measure between two sets of phenomena. দুইটা সেট, আমরা যেহেতু বলেছি টু সেটস অফ ডেটা আসবে, বুঝতে পারছো? তাহলে এখানে দুই সেট ছাড়া এক সেট দিয়ে আর কিছু এখানে আমরা চিন্তা করব না। when there is a relationship between two sets of phenomenon or when there is a relationship of quantitative measure between two sets of data, the appropriate statistical tool for discovering and measuring the relationship and expressing it in a precise way, এটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য এবং এই রিলেশনশিপটা পরিমাপ করার জন্য যে স্ট্যাটিস্টিক্যাল টুলটা আমরা ইউজ করব, তার নাম হচ্ছে কোরিলেশন। ইন আদার ওয়ে, কোরিলেশন ইজ দ্য কানেকশন অর রিলেশনশিপ বিটুইন টু অর মোর স্ট্যাটিস্টিক্যাল সিরিজ। দুটো স্ট্যাটিস্টিক্যাল ডেটা কিংবা তার চেয়ে বেশি স্ট্যাটিস্টিক্যাল ডেটার জন্য আমরা কোরিলেশনটা ইউজ করতে পারি, এই কনসেপ্টটা ইউজ করতে পারি। এটা থিওরিটিক্যাল, আমরা একটু পরে ম্যাথমেটিক্যালে গেলে আর একটু ক্লিয়ার হবা। তাহলে দুইটা হলে আমরা কোরিলেশন সিম্পল কোরিলেশন বলি, দুইয়ের অধিক হলে মাল্টিপল কোরিলেশন বলি। দুটোর ভিতরে দুটো স্ট্যাটিস্টিক্যাল সিরিজের ভিতরে যদি আমরা কোরিলেশনটা বের করি, সেটা হচ্ছে সিম্পল কোরিলেশন, আর দুইয়ের অধিক যদি হয় তখন সেটাকে মাল্টিপল কোরিলেশন বলি। যাক, সামনে সেগুলো আসবে। এখন ডেফিনিশন অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ দ্য মেজার অফ স্ট্রেংথ অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। এখানে একটা কথার উপর আমি এমফাসিস দিব, তোমরা হাইলাইট করো বা চোখ বুলাও, সেটা হচ্ছে লিনিয়ার কথাটা। Coefficient of correlation is the measure of strength of linear relationship. দেখছো, তুমি যদি বলো strength of relationship, তাহলে হবে না এটা ঠিকভাবে। আমরা correlation coefficient এ
আমরা মেজার করি মূলত স্ট্রেংথ অফ লিনিয়ার রিলেশনশিপ, হ্যাঁ, বিটুইন টু ভেরিয়েবলস। ইট ইজ জেনারেলি ডিনোটেড বাই আর। তাহলে আর কে আমরা একটা অ্যাজাম্পশনের ভিতরে নিয়ে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে লিনিয়ার হতে হবে রিলেশনশিপটা, এবং এই লিনিয়ারশিপের স্ট্রেংথটা কেমন সেটা মেজার করা যায় আর এর সাহায্যে। টাইপস অফ কোরিলেশনটা কেমন দেখো। টাইপস অফ কোরিলেশন দেয়ার আর জেনারেলি দেয়ার টু টাইপস, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভটা কি, একটা ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলের কথা বলেছি আমরা, একটা ভেরিয়েবলের মান যদি বাড়ে, ইফ দ্য ইনক্রিজ ইন ওয়ান ভেরিয়েবল রেজাল্টস এ করসপন্ডিং ইনক্রিজ ইন দ্য আদার। যদি একটা ভেরিয়েবলের মান বাড়ে তাহলে আরেকটা ভেরিয়েবলের মান যদি বাড়তে থাকে, কিন্তু একটার উইদিন ব্র্যাকেটে দেওয়া আছে দেখো অর ডিক্রিজ, যদি একটার কমে এবং উইদিন ব্র্যাকেট ডিক্রিজ, আরেকটারও কমে, তাহলে ডিরেকশনটা কি রকম হচ্ছে, এই জন্য ডিরেক্ট বলছে। যদি ডিরেকশনটা হয় তাহলে একই সেম ডিরেকশনে হয়, তাহলে সেক্ষেত্রে হবে পজিটিভ কোরিলেশন। আর যদি হয় অপোজিট, একটার ইনক্রিজ আর একটা ডিক্রিজ, দেখো এখানে ডায়াগ্রামটা দিয়েছে, ডায়াগ্রাম এর পরের পেজে যাও। হ্যাঁ, তাহলে দেখো এই ডায়াগ্রামটা কি, এখানে দেখো এক্স এবং এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে। দেখো তুমি যদি এক্স অ্যাক্সিসের দিকে আগাও, বাড়াও, ভ্যালু বাড়াও, তাহলে ভ্যালু ওয়াই অ্যাক্সিসের দিকে বাড়তেছে না কমতেছে? ডায়াগ্রামের দিকে তাকাও। যে স্যার বাড়ছে, বাড়ছে কিনা, তার মানে ডিরেকশনটা সেম হচ্ছে কিনা, অর্থাৎ একটা বাড়তেছে তো আরেকটা জি। বাড়তেছে, একটা কমতেছে আরেকটা কমতেছে। তুমি যদি উপর থেকে আসো তাহলে উপর থেকে কমাও, মানে যে কোনো এই যে লাইন, একটা লাইন দিয়েছে কিনা ডায়াগ্রামে, দেখো ডট ডট দেওয়ার পরে একটা লাইনের মতো আছে, এটা হাইপোথেটিক্যাল লাইন। হাইপোথেটিক্যাল লাইন, এই লাইনের যে কোনো একটা ডটে তুমি যে কোনো একটা লাইনের উপরে যে কোনো একটা পয়েন্টে থাকো, এবার এখান থেকে তুমি এক্স অ্যাক্সিসে আসো, ওয়াই অ্যাক্সিসে আসো, এখান এর থেকে নিচে আসো, নিচে আসলে দেখো এক্স এর মান কমছে, ওয়াই এর মানও কমছে কিনা দেখো, কিংবা ওই ভ্যালু থেকে উপরের দিকে যাও, এক্স এর ভ্যালু বাড়তেছে, ওয়াই এর ভ্যালু বাড়ছে কিনা দেখো। তাহলে এইরকম, তাহলে সেম ডিরেকশন হচ্ছে, সেক্ষেত্রে একটা বাড়লে আরেকটা বাড়তেছে। এই ডায়াগ্রাম থেকে এই ভ্যালুগুলো বসানোর পরে তুমি যদি এরকম একটা লিনিয়ার রিলেশন, একটা লাইন পেয়ে যাও, সেই লাইনের মধ্যে যদি দেখতে পারি যে একটা বাড়লে আরেকটা বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ কোরিলেশন খুঁজে পাবো। এটা সিম্পলি আমরা আরো ডিটেলস পড়বো পরে। এরপরে নেগেটিভটা দেখো, ঠিক তার আরেকটা ডায়াগ্রাম আছে অপোজিট ডিরেকশনে। দেখো তুমি যে কোনো লাইনের উপরে একটা ভ্যালু থেকে বাড়ো, মানে একটা যে কোনো একটা জায়গায় যাও, দেখো একটা বাড়তেছে আর একটা কমতেছে, পরেরটা দেখো। এই ধরনের যদি হয় সেটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। যেমন এখানে ইকোনমিক্সে প্রাইস এন্ড ডিমান্ড, যদি কোনো একটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় তাহলে কি এটা ডিমান্ড বাড়বে না কমবে? কমবে। অবশ্যই কমবে, প্রাইস জেনারেলি কমবেই প্রাইস বাড়লে, হ্যাঁ, এক্সেপশন ছাড়া। তাহলে প্রাইস যখন বাড়ে তখন ডিমান্ড কমে, আর প্রাইস যখন কমবে তখন এটা ডিমান্ড বাড়বে। আর আগেরটার ক্ষেত্রে এক্সাম্পল দিয়েছি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। কারো যদি ইনকাম বাড়ে বা একটা গ্রুপে যদি ইনকাম বাড়ে তাহলে তার কি ব্যয় কমে যাবে? খরচ কমায় ফেলবে সে, তার আয় বাড়ছে, তাহলে তার মানে বাড়বে। এই ক্ষেত্রে এটা হলো পজিটিভ কোরিলেশন। প্রাইস এন্ড এক্সপেন্ডিচার আর পজিটিভলি রিলেটেড, আর হচ্ছে প্রাইস এন্ড ডিমান্ড আর নেগেটিভ। আর আমি যদি বলি স্টাডি আওয়ার, তোমাদের ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে স্টাডি আওয়ার, কত ঘন্টা পড়ালেখা করতেছো, এন্ড জিপিএ অবটেন্ড, হ্যাঁ, আর কিরকম রিলেটেড হতে পারে বলো তো? পজিটিভলি, কারণ কি স্টাডি আওয়ার যদি বাড়ে জিপিও বাড়বে, স্টাডি আওয়ার যে কম পড়বে তার জিপিএটাও কম হবে, রেজাল্ট এরকমই হবে নাকি, রেজাল্ট অফ স্টুডেন্ট লাইক দিস। তাহলে সেক্ষেত্রে পজিটিভ। এরকম অসংখ্য এক্সাম্পল আমরা পাবো আমাদের দৈনন্দিন জীবনে, যেখান থেকে আমরা এই পজিটিভ এবং নেগেটিভ দুটো ভেরিয়েবল সাইমেন্টেনিয়াসলি আসে আমাদের সামনে, এবং আমরা তাদের থেকে রিলেশনশিপটা কেমন, পজিটিভ না নেগেটিভ, সেটা বুঝতে পারি। এখানে ইন আদার ওয়ে উই ক্লাসিফাই কোরিলেশন অ্যাজ, দেখো বলছে সিম্পল কোরিলেশন, পার্শিয়াল কোরিলেশন, মাল্টিপল কোরিলেশন। দেখো সিম্পল একটু আগে বলেছি, যখন দুটো ভেরিয়েবলের মাঝে আসবে বিষয়টা তখন সেক্ষেত্রে হবে পার্শিয়াল কোরিলেশন, ঠিক আছে, সিম্পলি দুটো ভেরিয়েবল। হোয়েন কোরিলেশন ইজ কনসার্নড অনলি টু ভেরিয়েবলস, আর যখন মাল্টিপল হবে যখন মোর দেন টু ভেরিয়েবলস, ঠিক আছে, আমি একটু আগে বলেছি কথাগুলো, সেক্ষেত্রে মাল্টিপল কোরিলেশন। আরেকটা আছে পার্শিয়াল। পার্শিয়ালটা কখন? হোয়েন, দেখো নিচে আছে, হোয়েন উই হ্যাভ মোর দেন টু ভেরিয়েবলস ইন এ স্টাডি, আমাদের সামনে দুটো চেয়ে বেশি ভেরিয়েবল আছে, দুটো থাকলে কি হবে সিম্পল কোরিলেশন, দুইয়ের বেশি থাকলে কি হবে মাল্টিপল। কিন্তু এখানে পার্শিয়ালটা কিভাবে হচ্ছে দেখো, when we have more than two variables in a study but we consider only two variables,
দুইয়ের বেশি ভেরিয়েবল আছে কিন্তু আমরা মাত্র দুটোকে বিবেচনা করব আমাদের সুবিধার্থে। ফর ইনফ্লুয়েন্সিং ইচ আদার, একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করার জন্য দুটোকে বিবেচনা করব। হোয়ার দ্য আদার ভেরিয়েবলস আর কনসিডার্ড কনস্ট্যান্ট, আমরা ধরবো যে অন্যান্য ভেরিয়েবল গুলোর কোনো ইফেক্ট নেই, সেগুলো কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে এই যে একটা অ্যাজাম্পশন ধরে আমরা যখন অন্যান্য ভেরিয়েবল গুলোর কোনো ইফেক্ট নেই, আনএফেক্টেড হবে বা কনস্ট্যান্ট হবে, সেই ক্ষেত্রে আমরা ওই দুটো ভেরিয়েবলের মাঝে যে সম্পর্কটা পাবো সেটা হচ্ছে পার্শিয়াল কোরিলেশন। অন্যগুলোর কথা বিবেচনা করলাম না। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এমন ধরো এই যে বললাম স্টাডি আওয়ার এন্ড কি জিপিএ, শুধু কি স্টাডি আওয়ার উপরে জিপিএ নির্ভর করে? না স্যার। না, তার মানে বোঝা যাচ্ছে এখানে আরো অনেকগুলো ভেরিয়েবল ছিল যেগুলোকে আমরা ওই ক্ষেত্রে বিবেচনা করি নাই এই ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে results of a student or GPA obtained by a group of students depends on a lot of factors such as study hour, তারপরে financial condition, family size, এরপর হচ্ছে রেসিডেন্স, যে হলে থাকে সে একটু ভালো রেজাল্ট করে, যে হলে থাকতে হতেছে না কটেজে সে তো আর একটু কম, কিংবা যে অনেক দূর থেকে আসে তাহলে তার রেজাল্ট হয়তো আরো হবে। তাহলে স্টুডেন্ট রেজাল্টস অর জিপিএ obtained by students depends on a নাম্বার অফ ফ্যাক্টরস। তাহলে সেক্ষেত্রে যদি সবগুলো বিবেচনা করে রেজাল্টটা বের করি আমরা, সেক্ষেত্রে হবে কি মাল্টিপল কোরিলেশন। কিন্তু আমরা না, আমরা স্টাডি আওয়ার এবং জিপিএ বের করলাম, বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরে, সেক্ষেত্রে এটা পার্শিয়াল কোরিলেশন। আর যদি শুধু দুটো, যেমন একটু আগে বলছি দুটো এক্সাম্পল, ইনকাম এবং এক্সপেন্ডিচার, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা সিম্পল কোরিলেশন। বা দুটো ভেরিয়েবল নিয়ে যদি আর কোনো অন্য ভেরিয়েবলের কোনো কথাই নেই, সেক্ষেত্রে সেগুলো হবে কি সিম্পল। বুঝলা? রাইট, তাহলে বোঝা গেল। এরপরে পেজে যাও গা। ফাহিম আছো? ফাহিম, এর পরের পেজ চাচ্ছি আমি। স্যার ফাইম তো নাই স্যার। হ্যাঁ স্যার ফাইম তো নাই স্যার। এতক্ষণ কে দিয়েছে এটা স্ক্রিন? স্যার আমি দিছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তুমি দাও 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 এর পরের পেজটা। আমি তোমার কাছে ফাইন দিচ্ছিল। জি স্যার। হ্যাঁ, তুমি দাও। তুমি হ্যাঁ, এর পরের পেজটা দাও। হ্যাঁ, এবার দেখো এখানে পারফেক্ট কোরিলেশন। আর মানে আমরা কোরিলেশনকে টাইপস বলেছি তিন ধরনের। প্রথমে একটা হলো সিম্পল কোরিলেশন, পার্শিয়াল কোরিলেশন, মাল্টিপল কোরিলেশন। আমরা এই ছাড়াও কোরিলেশনকে বলতে পারি দুই ধরনের, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে লিনিয়ার আর নন লিনিয়ার কোরিলেশন। এখন পারফেক্ট কখন? যখন a change in the values of one variable is associated with a corresponding and proportional change। দেখো নিচে একটা এক্সাম্পল দিয়েছে, 10 থেকে 12, 12 থেকে 14, 14 থেকে 16, 16 থেকে 18। দেখো একটা প্রপোর্শনালি বাড়তেছে কিনা চেঞ্জটা একটা ভেরিয়েবলের। 10 থেকে 12 প্রপোর্শনালিটি ইউনিট গুলো চেঞ্জ হচ্ছে কিভাবে দেখো। দি ফলোইং সেট অফ অবজারভেশন, খেয়াল করো এক্স এর ভ্যালু গুলো। ঠিক ওয়াই দিকে আসো, 50 থেকে 60, 60 টু 70, 70 থেকে 80। এই যে প্রপোর্শনালটা, এটা যদি কি প্রপোর্শনাল চেঞ্জ, একটার সাথে আরেকটা প্রপোর্শনালিটি যদি রিলেটেড হয়, বলছে when a change in the values of one variable is associated with a corresponding and proportional change in the other, then the correlation is called perfect correlation. আর যখন এভাবে হবে না, সেক্ষেত্রে হবে কি দেখো কার্বিলিনিয়ার। when the change in the values of one variable tends to a constant ratio with the corresponding change in the other variable, then it is called linear. এখানে লিনিয়ারটা কখন? যখন এটা লিনিয়ার আসলে, বুঝছো? এখানে যেটা দিয়েছে নিচেরটা আসলে আমি এটা লিনিয়ারের কথাটা বলেছি। পারফেক্টটা হলো when a change in the values of one variable is associated with the corresponding and proportional change in the other। মানে দ্বিতীয়টার বা ওয়াই একটা ভেরিয়েবলের প্রপোর্শনাল চেঞ্জের সাথে যদি আরেকটা ভেরিয়েবল এর চেঞ্জটা নির্ভর করে, একটা অ্যাসোসিয়েটেড হয়, তাহলে সেটা হচ্ছে পারফেক্ট রিলেশন, পারফেক্ট কোরিলেশন। এটা আমরা দেখব পারফেক্ট নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে পড়বো। আর লিনিয়ার কখন? যখন এক্স এর মান যে প্রপোর্শনাল চেঞ্জ করতেছে রেশিওটা, এটা যদি কনস্ট্যান্ট রেশিও হয়। দেখো এক্স 2 বাড়ছে, প্রতিটা ইউনিটের ক্ষেত্রে 2 2 করে বাড়তেছে, আর ওখানে প্রতিটা 10 10 করে বাড়তেছে। তাহলে যে কনস্ট্যান্ট রেশিওতে যদি চেঞ্জটা হয়, একটা ভেরিয়েবলের যেভাবে হচ্ছে when the change in the values of one variable tends to be a constant ratio with the corresponding change in the other, সেই ক্ষেত্রে এটা লিনিয়ার রিলেশনশিপ।
হ্যাঁ, লিনিয়ার কোরিলেশন। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কার্ভিলিনিয়ার আর নন লিনিয়ার সিম্পলি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়েছে, ইফ উই ইনক্রিজ দ্য স্টাডি আওয়ার্স অফ স্টুডেন্টস টুয়াইস দেন দ্য রেজাল্ট উড নেভার প্রোগ্রেস বাই দ্য সেম রেট। তুমি যদি স্টাডি আওয়ার একজন যদি 5 ঘন্টা দিয়ে যে রেজাল্ট পায়, সে যদি 10 ঘন্টা দেয় তাহলে কি তার জিপিএ সেভাবে বাড়বে, দ্বিগুণ হয়ে যাবে? হ্যাঁ, না না দ্বিগুণ হবে হবে। না। তাহলে সেই ক্ষেত্রে এইভাবে যদি না হয় তাহলে সেক্ষেত্রে এটা নন লিনিয়ার হবে, রিলেশনশিপটা নন লিনিয়ার। যাই হোক, আমরা এরপরে মূলত তোমাদের জন্য আমি বলছি কোরিলেশন কি, কোরিলেশন কোএফিসিয়েন্ট কি, কোরিলেশনের টাইপস গুলো বলো। 3 ধরনের কোরিলেশন আছে, সিম্পল, পার্শিয়াল, মাল্টিপল, এতগুলো থাকো। আসলে পরীক্ষার টাইপস বলতে তোমরা তিনটাকেই এমফাসিস দিও। আর এরপরে ইম্পর্টেন্স অফ কোরিলেশন কি আসতেছে, কোরিলেশন প্রোভাইডস দ্য রিলেশনশিপ বিটুইন টু সেটস অফ ডেটা। The theory of correlation is very important for business and economic point of view. Its study, এটা কেন ইকোনমিক পয়েন্ট অফ ভিউ, অর্থনীতির অনেকগুলো কনসেপ্ট, বুঝছো? আমি যেমন বাংলাদেশ ব্যাংক তার পলিসি যখন মুদ্রানীতি অ্যাপ্লাই করে, নাম শুনেছো তোমরা মাঝে মধ্যে, প্রতি 6 মাস বা 1 বছর পর পর এরা মুদ্রানীতি চেঞ্জ করে। তাহলে এই যে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ বলছে সেজন্য দুটো ভেরিয়েবল, যা আমি এটা কমাই দিলাম তাহলে মার্কেটে অর্থের ফ্লোটা কেমন থাকবে। তাহলে এই ক্ষেত্রে ইকোনমিক পয়েন্ট এবং বিজনেসের ক্ষেত্রে শেয়ার মার্কেট, হ্যাঁ, যে একটা ফ্যাক্টরকে ধরে মানে আমি কমাই ফেলাম কিংবা বাড়াই দিলাম, তাহলে দেখা যাচ্ছে মার্কেট চাঙ্গা হয়ে যাচ্ছে কিংবা মার্কেট খুব ব্লুম হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ধরাই দিল। এই বিষয়গুলো একটার সাথে আরেকটা রিলেটেড, এই কনসেপ্ট গুলো খুব ইম্পর্টেন্ট বিজনেস এবং ইকোনমিক পয়েন্টের ক্ষেত্রে। আর এটা এই কনসেপ্টটা হচ্ছে কোরিলেশনের কনসেপ্ট। ইটস স্টাডি ইজ হেল্পফুল ফর পারপাস অফ প্রেডিকশন এন্ড ফোরকাস্টিং। এটা স্টাডি করে আমরা ফোরকাস্টিং করতে পারি এবং প্রেডিকশন করতে পারি। হ্যাঁ, টেম্পারেচার, ওয়েদার, এই যে বিষয়গুলো এগুলো সব আসতেছে ফোরকাস্টিং এবং প্রেডিকশনের ক্ষেত্রে। এই পারপাসে আমরা এই কোরিলেশনের কনসেপ্টটা ইউজ করে থাকি। আর আসতেছে ইট হেল্পস আস ইন ভেরিফাইং দ্য রিলায়েবিলিটি এন্ড অ্যাকুরেসি অফ ডেটা। ডেটা নিয়ে ডেটার রিলায়েবিলিটি এবং যথাযথতার ক্ষেত্রেও আমরা বিশেষ করে টেস্টের ক্ষেত্রে, এটা তোমাদের যদি থাকে আমি পরবর্তী সময়ে এটা আলোচনা করব, এটা রিলায়েবিলিটি এন্ড অ্যাকুরেসি অফ ডেটা, এই জিনিসটা বের করার ক্ষেত্রে, ভেরিফাই করার জন্য কোরিলেশন আর এর সাহায্যে আমরা বের করতে পারি, বুঝছো? তাহলে এইগুলো হচ্ছে এর ইম্পর্টেন্স অর ইউজেস অর অ্যাপ্লিকেশনস। যদি আসে স্টেট আর মেনশন সাম ইউজেস অর অ্যাপ্লিকেশনস অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট, তোমরা এখান থেকে কয়েকটা পয়েন্ট পেতে পারো। তারপরে ইন্টারেস্ট যেখানে সেটা হচ্ছে আমরা কোরিলেশন কিভাবে মেজার করব, কোরিলেশন বের করব কিভাবে। কোরিলেশন আছে, ঠিক আছে, বুঝলাম, হ্যাঁ, দুটো ভেরিয়েবলের মাঝে, তাহলে কোরিলেশন কিভাবে বের করব? দেখো লাস্টে আছে মেথডস অফ স্টাডিং কোরিলেশন। তুমি কোন কোন মেথড গুলো দিয়ে কোরিলেশনটা মেজার করবা? দেয়ার আর ইম্পর্টেন্ট 3 মেথডস। একটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, একটা হচ্ছে কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, আর একটা হচ্ছে স্পিয়ারম্যানস র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। তার মানে আমরা কোরিলেশন দুটো ভেরিয়েবলের মাঝে বাইভেরিয়েট ডেটা, ঠিক আছে, তারা কোরিলেটেড, এটাও বুঝতে পারলাম। এখন বলবো যে দুটো কোরিলেটেড কিন্তু কোরিলেশনটা কেমন, কত ডিগ্রিটা কেমন, সেটা বের করার জন্য আমরা এই 3টা মেথড অ্যাপ্লাই করতে পারি। 3টা আরো মেথড আছে, আমরা 3টা সাধারণত, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল মেথড, এই 3টা মেথড ইউজ করতে পারি। এরপরের পেজে যাও। দেখো এখানে প্রথমটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, নাকি? জি স্যার। স্ক্যাটার ডায়াগ্রাম, তাহলে স্ক্যাটার ডায়াগ্রামের ক্ষেত্রে দেখো কিভাবে স্ক্যাটার ডায়াগ্রাম আমরা অ্যাপ্লাই করব। এখানে স্ক্যাটার ডায়াগ্রাম কি, প্রথমে বলছে let x and y are two variables and both of them have an observation। তাহলে দুটো ভেরিয়েবল x y আছে এবং তাদের দুইটি ক্ষেত্রেই অবজারভেশন আছে x1 থেকে xn পর্যন্ত এবং y1 থেকে yn পর্যন্ত। এখন যদি তুমি এই ডেটাগুলো, এখানে ভ্যালুস বলছে অবজারভেশনস, এদের ভ্যালুগুলো যদি একটা গ্রাফ শিটে প্লট করো, বসাও, হ্যাঁ, বলছে by scatter diagram method we mean to plotting a dot or a point on the graph sheet for each corresponding pair of values, then তার মানে কি, তোমাকে আমি যদি প্রশ্ন করি যে what do you mean by a scatter diagram, দেখো তুমি উত্তর দিবে ওকে by a diagram which a diagram or a diagram method which shows the relationship between two variables
x and y by plotting a dot or a point on the graph sheet for corresponding pair of values. তুমি নিজের মতো করে, হ্যাঁ, is known as scatter diagram. Scatter diagramটা হচ্ছে কি? Scatter diagram হচ্ছে দুটো ভেরিয়েবলের এরকম একটা ডায়াগ্রাম, দুটো ভেরিয়েবলের ভ্যালুগুলো যদি তুমি গ্রাফ শিটে পেয়ার ওয়াইজ যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি গ্রাফ শিটে বসাও, দেখো নিচে গিয়ে কতগুলো ডট দিয়েছে, দেখো একটা, তুমি রিলেশনশিপটা দেখার দরকার নেই, দেখো ডট দেওয়া আছে কিনা, এক্স এবং ওয়াই, একদিকে এক্স অ্যাক্সিস আর একদিকে ওয়াই অ্যাক্সিস, তার মানে এক্স অ্যাক্সিস এর দিকে এক্স এর ভ্যালুগুলো, ওয়াই অ্যাক্সিস এর দিকে ওয়াই এর ভ্যালুগুলো। ধরো পেয়ার একটা আছে 5 5 4, তারপরে 6 10, এভাবে সবগুলো ভ্যালু তুমি গ্রাফ শিটে বসাতে পারবা কিনা ডট দিয়ে বসাতে পারবা? জি স্যার। হ্যাঁ, যদি ডট দিয়ে বসাতে পারো তাহলে বলছে যে যখন দুটো ভেরিয়েবলের ভ্যালুগুলো পেয়ার ওয়াইজ যে ভ্যালুগুলো থাকবে সেই পেয়ার ওয়াইজ ভ্যালুগুলো একটা গ্রাফ শিটে ডট কিংবা একটা পয়েন্টের সাহায্যে প্লটিং করে তুমি যে এই ডায়াগ্রামটা পাবা, সেই ডায়াগ্রামটার নাম হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। দ্যাট ইজ ফর এভরি পয়েন্ট উই হ্যাভ এ এক্স ভ্যালু এন্ড ওয়াই ভ্যালু। তুমি যে কোনো একটা পয়েন্ট, এই যে ডট গুলো দেওয়া আছে, যে কোনো একটা ডটে হাত দাও, এখান থেকে নিচের দিকে আসো এক্স এর ভ্যালু পাইলা, আর ওয়াই অ্যাক্সিস এর দিকে যাও ওয়াই ভ্যালু পাবা। তার মানে কি, ফর এভরি পয়েন্ট ইউ কি হ্যাভ এ এক্স ভ্যালু এন্ড এ ওয়াই ভ্যালু। বুঝা গেছে স্ক্যাটার ডায়াগ্রামটা কি, বুঝতে পারছো? এরকম একটা ডায়াগ্রাম যে ডায়াগ্রামের সাহায্যে প্রত্যেকটা পেয়ার অফ ভ্যালুজ আমরা গ্রাফ শিটে বসিয়ে মানে ডটের সাহায্যে কিংবা পয়েন্টের সাহায্যে প্লট করে যে ডায়াগ্রামটা পাবো সেটার নাম হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। এখন হ্যান্স বাই ইউজিং দ্য স্ক্যাটার ডায়াগ্রাম of the various points we can realize whether the variables are related or not. এই ডায়াগ্রাম গুলো বসানোর পরে এই ডায়াগ্রামটার দিকে তাকিয়ে আমরা বুঝতে পারবো যে দুটো ভেরিয়েবল x এবং y যে দুটো থেকে পেলাম ডেটাগুলো এবং প্লট করে যে ডায়াগ্রামটা পেলাম এরা কি রিলেটেড, এর দিকে তাকিয়ে আমরা বুঝতে পারবো x আর y রিলেটেড কিনা। দি মোর প্লটেড পয়েন্টস আর স্প্রেডেড, যদি মোর এই প্লটেড পয়েন্টস গুলো স্ক্যাটার মানে স্প্রেডেড, আবার যদি ছড়ায় ছিটিয়ে থাকে, একটা সার্টের মধ্যে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে কিরকম, দি লেজার ইজ দ্য ডিগ্রি অফ রিলেশন বিটুইন দ্য ভেরিয়েবল। যদি ছড়ায় ছিটিয়ে থাকে তারা কনডেন্সড মানে যদি ছড়ায় ছিটিয়ে থাকে ভেরিয়েশনটা বেশি হয় তাহলে তাদের রিলেশনশিপটা কেমন, দি লেস কম হবে, দি লেস অফ দ্য ডিগ্রি অফ রিলেশনশিপ। দ্যাট ইজ এ ন্যারো স্প্রেডেড পয়েন্টস স্প্রেডেড প্লটিং ইন্ডিকেটস আ হায়ার ডিগ্রি। যদি মানে কম ছড়িয়ে ছিটিয়ে থাকে ন্যারো স্প্রেডেড, তাহলে সেক্ষেত্রে হবে হায়ার ডিগ্রি অফ রিলেশনশিপ। এখানে এই দুটো ডায়াগ্রাম দেওয়া আছে পাশাপাশি, দেখো একটার মধ্যে ছড়ানো বেশি কিনা মনে হয়, ডান দিকে যেটা আছে এটা ছড়ানো কিনা, জি স্যার, বাম দিকেরটার চেয়ে ডান দিকেরটা ছড়ানো, তাহলে ডান দিকেরটা ছড়ানো, সেজন্য সেটা হচ্ছে নিচে লেখা আছে লোয়ার পজিটিভ, বাম দিকেরটা কম ছড়ানো সেজন্য হায়ার পজিটিভ। আর নিচে গিয়ে দেখো ছড়ানোই না, একটা লাইন তুমি কল্পনা করতে পারতেছো, একটা লাইন টেনেছে তারা, দেখো ডট গুলো দেওয়ার পরে মনে হচ্ছে যেন একটা লাইনের মধ্যে আছে, কাছাকাছি আছে, ঠিক আছে? যদি একটা লাইনের মধ্যে পড়ে তাহলে সেগুলো হলো পারফেক্ট পজিটিভ। এবং এখানে তো বলবা যে ঠিক আছে স্যার বুঝলাম, যে যদি কম ছড়ানো থাকে তাহলে হায়ার, যদি একটু বেশি ছড়ানো থাকে ডট গুলো তাহলে লোয়ার, আর যদি একেবারে কম ছড়ানো মানে একটা প্রায় লাইনের মতো হয়ে যাচ্ছে তাহলে পারফেক্ট। তাহলে পজিটিভ কিভাবে বুঝবা? আর একটা প্রশ্ন আসতেছে না, পারফেক্ট পজিটিভ, লোয়ার পজিটিভ, হায়ার পজিটিভ, ওটা ক্লিয়ার কিনা? জি হ্যাঁ, জি এটা ক্লিয়ার কিনা? পজিটিভ এটা কিভাবে বুঝলা? পজিটিভটা হায়ার লোয়ার পারফেক্ট বুঝলা, কিন্তু পজিটিভটা কিভাবে? স্যার একটা সাথে একটা বাড়ছে তাই। দেখো তুমি মানে এটা ডিরেকশনটা একই দিকে যাচ্ছে, যদি বাড়ে, যদি লাইন মনে করো ওই লাইনের মধ্যে একটা ধরো, দেখো একটা বাড়লে আরেকটা বাড়তেছে, ঠিক তার রিভার্সটা হচ্ছে নেগেটিভ। এর পরের পেজে গিয়ে দেখো, তার ঠিক রিভার্স হলো, অর্থাৎ ডিরেকশন গুলো সব চেঞ্জ হয়ে যাবে। দেখো আগেরটার দিকে খেয়াল করো, আগেরটা ছিল নিচে থেকে উপরের দিকে যাচ্ছিল, আর এটা উপর থেকে নিচের দিকে নামতেছে, ঠিক আছে কিনা? এক্স অ্যাক্সিস ওয়াই এক্স হায়ার নেগেটিভ কোরিলেশনটা কি, উপর মানে বাম সাইড থেকে ডান দিকে নিচের দিকে যাচ্ছে। এই কথাগুলো ভিতরে আছে, তোমরা পড়লে বুঝবা। তাহলে আগেরটার ডিরেকশন ছিল
বাম থেকে ডানে উপরের দিকে যাচ্ছিল, আর এখন বাম থেকে ডানে নিচের দিকে, তার মানে নিম্নমুখী হচ্ছে, একটা বাড়তেছে আর একটা কমতেছে। কমছে। এই ডায়াগ্রাম দিকে তাকাও, প্রথমটা কম ছড়ানো, সেজন্য হায়ার নেগেটিভ, যেহেতু ও। ডিরেকশন চেঞ্জ সেজন্য নেগেটিভ, কিন্তু কম ছড়ানো সেজন্য হায়ার। এর পরেরটা বেশি ছড়ানো সেজন্য লোয়ার, এবং ডিরেকশন উপর থেকে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ একটা বাড়তেছে আর একটা কমতেছে সেজন্য নেগেটিভ। আর লাস্টেরটা হচ্ছে যেহেতু একেবারেই প্রায় লাইনের মধ্যে এসে যাচ্ছে, সেজন্য আমরা এটাকে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন বলবো। আমি আর ভিতরে গিয়ে আলোচনা করলাম না সময় বাঁচানোর জন্য, ঠিক আছে। আর জিরো কোরিলেশনটা কখন হচ্ছে তোমরা নিজেরা পড়বা এই পেজগুলো। when the plotted points on a scatter diagram fall on a straight line, একটা স্ট্রেট লাইনে পড়বে parallel to the axis or without any disciplined manner, then the diagram indicates no correlation or zero correlation between two variables. পরের পেজে যাও, দেখো ওখানে চিত্রগুলো দেখলে বুঝতে পারবা। দেখো এখানে দেখো এখানে প্রথমে জিরো কোরিলেশন, এক্স অ্যাক্সিসের সমান্তরাল কিনা প্রথমটা? জি স্যার। তাহলে এখানে তুমি কি কোনো লাইন কল্পনা করতে পারতেছো, ডিরেকশন যে একটা বাড়তেছে আর একটা কমতেছে, এরকম কিছু করা যাচ্ছে? না স্যার। না স্যার। জিরো কোরিলেশন। পরেরটা যাও, পরেরটার মধ্যে দেখো একটা সার্কেলের মতো হয়ে যাচ্ছে, মানে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এরকম কোনো ডিরেকশন তুমি পাচ্ছ না এক্স ওয়াই এর মধ্যে। হ্যাঁ, তাহলে পাচ্ছ না বিধায় কি মানে একটা সার্কেলের মতো কার্ভিলিনিয়ার, একবার বাড়ে একবার কমে একবার এরকম, এটাও জিরো কোরিলেশন। এরপর এটা দেখো ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল, তো এখানেও তো একই অবস্থা, একপাক্ষিক আর কি। প্রথমটা একপাক্ষিক, দ্বিতীয়টা একপাক্ষিক, সম্পর্কটা একপাক্ষিক হয় না, মানে একটা একপাক্ষিক আরেক পাক্ষিক কোনো আরেকটা পক্ষের কোনো রেসপন্স নেই এখানে, অনেকটা এরকম। এক্স এক্স এখানে ওয়াই এর ভ্যালু ফিক্সড, প্রথমটার ক্ষেত্রে দেখো ওয়াই ভ্যালু ফিক্সড, হ্যাঁ ওয়াই এর ভ্যালু ফিক্সড, এক্স এরটা বাড়তেছে, এখানে এটা কোনো রিলেশনশিপ হচ্ছে না। ঠিক সিমিলারলি পরেরটার ক্ষেত্রেও। আর এরপরে লাস্টের ওয়ানে দেখো একবার বাড়তেছে তো আরেকবার কমতেছে। হ্যাঁ, কিছু প্রথম দিকে কিছুটা পজিটিভ ছিল, পরের দিকে নেগেটিভ, দুইটা মিলে প্লাস মাইনাসে সম্পর্কটা হচ্ছে আলটিমেটলি জিরো। তাহলে আমরা এই যে জিরো কোরিলেশনটা বুঝলাম কিনা, পজিটিভ কোরিলেশন বুঝলাম কিনা ডায়াগ্রামের সাহায্যে। আমার প্রশ্ন হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম গুলো দিয়ে আমরা কোরিলেশন মেজার করতে পারি। কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করার জন্য তিনটা মেথডের নাম বললাম, একটা হলো স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, একটা হচ্ছে পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট মেথড, আর একটা হচ্ছে স্পেয়ারম্যানস র‍্যাঙ্ক কোরিলেশন। আমরা সেদিকে পরে যাচ্ছি, আগে স্ক্যাটার ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করলাম এতক্ষণ, যে কখন ডায়াগ্রাম গুলো ডট ডায়াগ্রাম গুলোর দিকে তাকিয়ে তুমি বুঝতে পারবা কিনা যে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা জিরো। এতটুকু বুঝছো? জি স্যার। ওকে ফাইন, আর একটু স্টাডি করো বাকি যারা একটু ভিতরে পড়লে যাবে। এখন এখানে আরেকটা আছে মেরিটস আর ডিমেরিটস। মেরিটসটা রিলেশনশিপটা কোরিলেটেড অর নট, ঠিক আছে। ইট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই এক্সট্রিম ভ্যালুজ। এক্সট্রিম ভ্যালুজ দ্বারা, কারণ ডট ডায়াগ্রাম দিয়ে তুমি জাস্ট ডিরেকশনটা বুঝতে পারতেছো, ইট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই এক্সট্রিম ভ্যালুজ। এক্সট্রিম ভ্যালু দ্বারা এটা খুব বেশি প্রভাবিত না, এটা সুবিধা এটা। আর স্ক্যাটার ডায়াগ্রাম ইউজুয়ালি ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন ইনভেস্টিগেটিং দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। এটা হচ্ছে মানে ফার্স্ট স্টেপ, দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে কিনা এটা জানার জন্য এই ডায়াগ্রামের সাহায্যে তুমি বুঝতে পারো যে হ্যাঁ সম্পর্ক আছে। যদি না থাকে তো তুমি সম্পর্ক বের করার সুযোগ নেই। হ্যাঁ, যেমন জিরো কোরিলেশনের ক্ষেত্রে যখন তুমি এরকম দেখবা তখন তুমি বলবো দেয়ার ইজ নো রিলেশনশিপ, তাহলে আমি আর কি বের করবো, কোনো মেথড অ্যাপ্লাই করার দরকার নেই, তুমি সরাসরি কমেন্টে চলে যেতে পারতেছো। কিন্তু যদি সম্পর্ক থাকে তাহলে তুমি বলতেছো হ্যাঁ দে আর পজিটিভলি রিলেটেড, হায়ার, কিন্তু হায়ার এক্স্যাক্টলি কত সেটা বের করার জন্য আমরা পরবর্তী মেথডে যাব, সেটা হচ্ছে পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, পরবর্তী মেথডে। এটা তাহলে ফার্স্ট স্টেপ টু ইনভেস্টিগেট or in investigating the relationship between two variables. Scatter diagram method, scatter diagram মেথডটা কি? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ টু ইনভেস্টিগেটিং দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। বুঝা গেছে? বুঝা যাচ্ছে? কথা বলো। জি স্যার। হ্যাঁ, আর ডিমেরিটসটা, হ্যাঁ বলো। বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, ডিমেরিটসটা কি? বাই স্ক্যাটার ডায়াগ্রাম উই ক্যানট রিয়েলাইজ দ্য এক্সাক্ট ডিগ্রি অফ কোরিলেশন, যেটা বললাম যে এক্স্যাক্টলি বের করার জন্য আমরা পরবর্তী দুটো মেথডে যাব। বুঝছো? এখানে এক্স্যাক্টলি কিন্তু তুমি বলতে পারবা না যে কোরিলেশন এত,
তুমি বলছো হায়ার, হায়ার মানে কত হায়ার? হ্যাঁ, সেটা তুমি আর বলতে পারবে না। লোয়ার, লোয়ার মানে কেমন লোয়ার, নাকি? সম্পর্কের তো একটা ব্যাপার আছে। কিছু কিছু সম্পর্ক একদিনেও মানে একদিনে কথা না বলে থাকা যায় না, একদিন না দেখলে আর ইয়ে হয় না। আবার কিছু কিছু আছে বছরে একবার দেখলে হয়। তাহলে এই যে বিষয়টা স্কেলার ডায়াগ্রামের সাহায্যে আমরা এই যে এক্সাক্ট ডিগ্রিটা বের করতে পারি না, এক্স্যাক্টলি কত এটা বের করার জন্য আমরা পরবর্তী দুটো মেথড নিয়ে স্টাডি করব। তাহলে আমি বলতে চাচ্ছি কোরিলেশন বের করার জন্য তিনটা মেথডের প্রথম মেথডটা সম্পর্কে তোমরা মোটামুটি একটা রাফ ধারণা পেয়েছো, নিজেরা ডিটেইলস পড়লে আর একটু পাবা। আমি পরবর্তী মেথডে যাব নাকি কোনো কোশ্চেন আর থাকলে বলো। হ্যাঁ, কোরিলেশন কি, কোরিলেশন বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন কি, কোরিলেশন কি, কোরিলেশন টাইপস গুলো কেমন, এরপরে স্ক্যাটার ডায়াগ্রাম কি, স্ক্যাটার ডায়াগ্রামের টাইপস গুলো, এবং স্ক্যাটার ডায়াগ্রামের সাহায্যে এই যে কোরিলেশন গুলোকে মেজার করতে পারবা কিনা, এর মেরিটস ডিমেরিটস আমরা জানলাম। কথা বলো। জি স্যার। জি স্যার। পারবো। এর পরের মেথডে যাব। জি স্যার, জান স্যার। আচ্ছা, তাহলে আর একটু যাই, আরো 5 মিনিট যাওয়ার ফর্মুলাটা একটু ব্যাখ্যা দিই। তাহলে দ্বিতীয় যে মেথডটা পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, পিয়ারসনস কোরিলেশন নিচে আছে, দেখো নিচে আছে এই যে পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট, পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। দিস ইজ দ্য মোস্ট পপুলার মেথড অফ স্টাডিং কোরিলেশন। হ্যাঁ, ইজ পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে পপুলারও, কারণ এর সাহায্যে আমরা এক্সাক্ট রিলেশনশিপটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এটা কিভাবে বের করব? দেখো বলেছে নিউমেরিক্যাল মেজার অফ দ্য কোরিলেশন বিটুইন টু ফ্লাকচুয়েটিং সিরিজ and it is generated by r, এটাকে r দ্বারা আমরা অ্যাক্সেস করি। It is the numerical expression of the degree of correlation existing between two variables. এখানে এই কথাগুলো বলা আছে আগের x1 x2 xn পর্যন্ত, x এর ভ্যালু আর y এর ভ্যালু হচ্ছে n পর্যন্ত আছে, n সংখ্যক অবজারভেশন আছে, টু সেটস অফ ডেটা। তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টটাকে কিভাবে আমরা এক্সপ্রেস করব? দেখো বলা হচ্ছে এটাকে r দিয়ে এক্সপ্রেস করা হয় এবং লেখা হয় কিভাবে, r xy। নিচে দেখো, হ্যাঁ, r xy is equal to covariance of xy by square root of variance of x variance of y। তাহলে এই যে ভ্যারিয়েন্স অফ x, তোমরা আমাকে একটু বলো ভ্যারিয়েন্স অফ x কে কিভাবে লেখা যায়? সিগমা x স্কয়ার লেখা যায় কিনা? Yes, sir. জি স্যার। সিগমা x স্কয়ার, তাহলে স্কয়ার আর স্কয়ার রুট কাটা যায়, যায় কিনা? তুমি যদি ভ্যারিয়েন্স অফ x এর জায়গায় সিগমা x স্কয়ার লেখো, স্কয়ার আর স্কয়ার রুট কাটা গিয়ে সিগমা x থাকে কিনা? হ্যাঁ, জি স্যার। ঠিক সিমিলারলি ভ্যারিয়েন্স অফ y এর ক্ষেত্রে সিগমা y। তুমি কোন বইতে r xy is equal to covariance of xy by sigma x sigma y পেতে পারো। তাহলে কি বুঝা গেছে কিভাবে আসছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে যদি তুমি ওভাবেও দেখো, তুমি যেন মনে করো যে তুমি জানো, তাহলে r xy is equal to covariance of xy by square root of variance of x square root of variance of y। এখন দেখো এর পরবর্তী সময় কোভেরিয়েন্স এর ফর্মুলাটা কি? কোভেরিয়েন্স অফ xy হচ্ছে সামেশন xi minus x বার y minus y বার n, আর ভেরিয়েন্স এর ফর্মুলা তোমরা শিখে আসছো সামেশন xi minus x বার হোল স্কয়ার বাই n। সিমিলারলি y টা বসাচ্ছে। এটা থেকে সামারাইজ করে দুটো n যদি স্কয়ার রুটটা একটার মধ্যে নিয়ে আসো, তাহলে নিচে n n স্কয়ার থাকে কিনা? হ্যাঁ, নিচে স্কয়ার রুট ধরো এক টাইটেলে স্কয়ার রুটে আসলো দুটো ভ্যালু, তাহলে n n স্কয়ার থাকে। জি স্যার। জি স্যার। তাহলে এবার স্কয়ার রুটটা n স্কয়ার মানে উপরেরটা উপরে নিয়ে যাও, নিচেরটা নিচে নিয়ে যাও, তাহলে n থাকে নিচে। জি স্যার। তাহলে n থাকলে এই n আর উপরের n দেখো হোল ডিভাইডেড দুটা, কাটাকাটি গিয়ে সামেশন শুধু উপরের পার্টটা হলো উপরে আর নিচে দুটো দিয়ে নিচে পার্টটা, নিচের পার্টটা এভাবে হলো। এই যে উপরের পার্টটার নাম কি? উপরের পার্টটার নাম এসপি দিয়েছে, এটা মানে পুলিশ সুপারিনটেন্ডেন্ট না, এটার নাম কি জানো? এএসপি। এসপি হলো সাম প্রোডাক্ট, এস হলো সাম, ওই যে সাম সাইন যেটা আছে, আর এখানে এক্স আর ওয়াই প্রোডাক্ট আসছে দেখো, তাহলে এটার নাম হচ্ছে সাম প্রোডাক্ট অফ এক্স ওয়াই। বুঝা গেছে? দেখো ভ্যারিয়েন্স পেয়েছি, মানে মূলত কোভ্যারিয়েন্স থেকে আমরা সাম প্রোডাক্ট অফ এক্স ওয়াই পেলাম, আর নিচে দেখো ভ্যারিয়েন্স ছিল
ভ্যারিয়েন্স থেকে আমরা n বাদ যাওয়ার পরে যে টার্মটা থাকতেছে স্কয়ার রুটের ভিতরে, এটার নাম কি? সাম স্কয়ার অফ এক্স। প্রথমটার নাম সাম স্কয়ার অফ এক্স, এস মানে সাম স্কয়ার, সাম আছে স্কয়ার আছে, দেখো সাম স্কয়ার অফ এক্স, আর পরেরটা সাম স্কয়ার অফ ওয়াই। আমি আগে আলোচনা করেছি কিনা জানি না, আবারও তোমাদেরকে বলে দিলাম। তাহলে আর এক্স ওয়াই তুমি কত ভাবে ডিফাইন করতে পারো? যদি শুধু ডেফিনিশন বলে, অঙ্ক না করার জন্য শুধু ডেফিনিশন যদি তোমাকে বের করতে বলে, আচ্ছা এর পরের পেজে যাও নাই না, এর পরের পেজে যাও, আমি তো এর পরের পেজে আলোচনা করতেছি। এনএন কাটা গিয়ে যেটা যা থাকতেছে সাম প্রোডাক্ট অফ এসপি আছে এখানে। হ্যাঁ দেখো উপরে দেখো যেটা আছে ওই যে এনএন কাটা যাওয়ার পরে সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার যেটা আসছে এর নাম কি? সাম প্রোডাক্ট অফ এক্স ওয়াই, আর নিচে এনএন যে টার্মটা থাকতেছে সাম স্কয়ার অফ এক্স সাম স্কয়ার অফ ওয়াই। এটা আমি এর মধ্যে আলোচনা করলাম। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, কোরিলেশন কোএফিসিয়েন্ট, পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট কে তুমি ডিফাইন করতে পারো একটা সংজ্ঞার মাধ্যমে। এটাকে এক্সপ্রেস করবো আর দ্বারা ম্যাথমেটিক্যালি। আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বা স্কয়ার রুট অফ ভেরিয়েন্স অফ এক্স ভেরিয়েন্স অফ ওয়াই, কিংবা লাস্টে এখন যে পার্টটা পেয়েছো সাম প্রোডাক্ট অফ এক্স ওয়াই বাই সাম স্কয়ার অফ এক্স সাম স্কয়ার অফ ওয়াই। তো আমরা অনেকভাবে তাহলে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো দিলাম সবগুলো দিয়ে আমরা এই আর এক্স ওয়াই কে পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কে ডিফাইন করতে পারবো ম্যাথমেটিক্যালি। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ জি স্যার। স্যার স্যার এসপিটা কি বলেছিলেন আরেকবার একটু বলবেন? এসপি হচ্ছে সাম প্রোডাক্ট, পি তে প্রোডাক্ট, এস এ সাম প্রোডাক্ট অফ এক্স ওয়াই, এক্স আর ওয়াই গুণ, এখানে কিছু প্রোডাক্ট টার্মের গুণ আসছে দেখো, তার সাম প্রোডাক্ট টার্ম গুণ করে, মানে প্রোডাক্ট মানে তো গুণ নাকি, দুটোর এক্স আর ওয়াই গুণ করার পরে তাদের সামটা আসছে, গুণফলের যোগফল স্যার। হ্যাঁ তাই সেজন্য এটাকে সাম প্রোডাক্ট অফ এক্স ওয়াই বলেছি আমরা। আর নিচেরটা হচ্ছে সাম স্কয়ার অফ এক্স সাম স্কয়ার অফ ওয়াই, এক্স এর ক্ষেত্রে এক্স, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই, দুইটা স্কয়ার আছে, সাম আছে স্কয়ার আছে, স্কয়ার টার্মগুলোর সাম করে আমরা পাচ্ছি সাম স্কয়ার অফ এক্স সাম স্কয়ার অফ ওয়াই। আমরা যে কোনো ভাবে ডেফিনিশনটা দিলে এটাকে ভুল বলার সুযোগ নেই। কেউ যদি আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সাম প্রোডাক্ট অফ এক্স ওয়াই বাই স্কয়ার রুট অফ সাম স্কয়ার অফ এক্স সাম স্কয়ার অফ ওয়াই দাও তাহলে হবে। যদি তুমি কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বাই রুট অফ ভেরিয়েন্স অফ এক্স ভেরিয়েন্স অফ ওয়াই দাও তাও হবে। কেউ যদি কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বাই সিগমা অফ এক্স সিগমা অফ ওয়াই দাও তাও হবে। বুঝতে পারছি? যেভাবে এক এক বইতে হয়তো এক এক রকম থাকতেও পারে। এই হলো ম্যাথমেটিক্যাল ডেফিনিশন পিয়ারসনের। এখন আছে ক্যারেক্টারিস্টিক্স, কিছু প্রপার্টিজ আর ক্যারেক্টারিস্টিক্স আছে এর কি, দি ভ্যালু অফ আর লাইজ বিটুইন -1 এন্ড +1। দেখো প্রথম প্রপার্টিজ, আর এর হাইয়েস্ট ভ্যালু কত আর লোয়েস্ট ভ্যালু কত? আর এর হাইয়েস্ট ভ্যালু হবে +1, লোয়েস্ট ভ্যালু -1। কেউ আমরা যখন অঙ্ক করব কারো ভ্যালু যদি 1.5 আসে তাহলে কি বুঝবা? ভুল হয়েছে, সে তার ক্যালকুলেশনে ভুল আছে। যদি -1 আসছে -2.5 আসলো তাহলে কি হবে? না আমি কোথাও ভুল করেছি, কোনোভাবেই এর বাইরে যাবে না, -1 এবং +1 এর মধ্যে এর ভ্যালুটা থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। যখন আর এর মান এক্স্যাক্টলি +1 হবে সেখানে হচ্ছে পারফেক্ট পজিটিভ। একটু আগে দেখো পজিটিভ কিভাবে একটা লাইনের মতো ডট গুলো যদি পড়ে সেখানে তুমি বলেছো পারফেক্ট মনে হচ্ছে, হ্যাঁ সিমস টু বি লাইক এ পারফেক্ট পজিটিভ রিলেশন। কিন্তু এখানে এক্স্যাক্টলি যখন তুমি আর এর ভ্যালু +1 পাবা তুমি বলছো দেয়ার এক্সিস্ট পারফেক্ট পজিটিভ কোরিলেশন। যখন -1 পাবা এক্স্যাক্টলি দেয়ার এক্সিস্ট পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। যদি 0 পাও দেয়ার ইজ নো কোরিলেশন, দেয়ার ইজ নো লিনিয়ার, এই কথাটা আমরা চাই। কিন্তু সেখানে কার্ভিলিনিয়ার রিলেশনশিপ থাকতে পারে কিংবা নন লিনিয়ার রিলেশনশিপ থাকতে পারে। আর ইকুয়াল টু 0 যদি বলো যে কোনো সম্পর্ক নেই তাহলে হচ্ছে না, কারণ সেখানে কার্ভিলিনিয়ার ওই যে একটু আগে বলছি একবার বাড়ে একবার কমে, ওইরকম সম্পর্ক তো থাকতে পারে নাকি? সম্পর্ক ছিল প্রথম দিকে খুব ভালো, একটা পর্যায়ে সেটা খারাপ হয়ে গেল, তার মানে কি প্লাস এবং মাইনাস করে 0 হচ্ছে। আর ইজ ইকুয়াল টু 0 মানে দেয়ার ইজ নো রিলেশন, এটা নয়, দেয়ার ইজ নো লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস, বাট দেয়ার মে বি কার্ভিলিনিয়ার অর দেয়ার মে বি নন লিনিয়ার রিলেশনশিপ থাকতে পারে সেখানে। যাই হোক, আর আর ইজ ইকুয়াল টু 0 দেন টু ভেরিয়েবলস অলসো বি ইন্ডিপেন্ডেন্ট। আর এর মান যদি 0 পাও তারা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। আর এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল যদি থাকে এবং এদের সম্পর্ক যদি তুমি আর এর ভ্যালু 0 পাও সেখান থেকে তুমি আরো একটা কমেন্ট করতে পারো, সেটা হচ্ছে দে আর অলসো ইন্ডিপেন্ডেন্ট, দেয়ার ইজ নো লিনিয়ার রিলেশনশিপ অ্যাজ ওয়েল অ্যাজ দে আর ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন আর কি। হ্যাঁ, তাহলে এটা হলো 2 নম্বর প্রপার্টি। 3 নম্বর, ইট গিভস দ্য ডিগ্রি অফ কনকমিনেন্ট মুভমেন্টস অর ভেরিয়েশন বিটুইন টু ভেরিয়েবলস। যাই হোক এটার দরকার নেই। আর এরপরের 4 নম্বরটা ইম্পর্টেন্ট, আর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন এন্ড স্কেল।
অরিজিন এবং স্কেল এর উপরে ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কি আর এক্স ওয়াই নতুন অরিজিনাল ভেরিয়েবল। এখন যদি তুমি নিউ ভেরিয়েবল ইউবি নাও তাহলে আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আর ইউবি লেখা যাবে এই প্রপার্টি অনুসারে। জি স্যার। যেহেতু আর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিনাল, চেঞ্জ করলেও রেজাল্ট রিমেইনিং দ্য সেম থাকবে। তুমি এক্স ওয়াই এর মাঝখানে যে সম্পর্ক পাবা, যদি এই এক্স আর ওয়াই কে ট্রান্সফর্ম করে ইউবি তে নাও এবং ইউবির কোরিলেশন বের করো, রেজাল্টটা একই থাকবে। দি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ দ্য জিওমেট্রিক মিন অফ টু রিগ্রেশন কোএফিসিয়েন্টস। এই কোরিলেশনের কোরিলেশন কোএফিসিয়েন্টটা কি দেখো, ম্যাথমেটিক্যালি সিম্বলিক্যালি বলছে আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ দিস। দেখো দুটো আছে, একটা বি এক্স অন ওয়াই আর একটা বি ওয়াই অন এক্স। এটা আমরা রিগ্রেশনে পড়বো, এটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট এর পরে পড়বো, কোরিলেশনের পরে। তাহলে এই দুইটা যদি গুণ করে যদি স্কয়ার রুট বের করি, এটা কি জিওমেট্রিক মিন কিনা? জিওমেট্রিক মিনে মনে আছে পড়াইছি আমি, দুটো ভ্যালু আছে, দুটো গুণ করে তার তততম রুট, দুটো হলে তততম রুট। এখানে দুইটা আছে, তার মানে দ্বিতীয়তম রুট নাকি 1/2 হচ্ছে কিনা? জি স্যার। তাহলে এটা কি জিওমেট্রিক মিন কিনা? জি স্যার। জিওমেট্রিক মিন তো নাকি? তার মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ নাথিং বাট দ্য জিওমেট্রিক মিন অফ টু রিগ্রেশন কোএফিসিয়েন্টস। আর একটা প্রপার্টি আমরা দেখলাম এখানে ইম্পর্টেন্ট, এই চারটা প্রপার্টি, পাঁচটা দেওয়া আছে, আমি চারটাকে হাইলাইট করলাম, একটা 1 2 3 4 5। এই চারটার ভিতরে আমি দুটো অ্যাট লিস্ট প্রপার্টি প্রমাণ করে দেবো তোমাদেরকে নেক্সট ক্লাসে, এবং তার আলোকে পরীক্ষা একটা দিতেও পারি। আর এই হলো প্রপার্টিজ। তাহলে আমরা তিনটা প্রপার্টি, তিনটা মেথডের দুটো মেথড আলোচনা করলাম উইথ প্রপার্টিজ, এরপরে লিমিটেশনস, এরপরে আমরা আর লিমিটেশন যেহেতু আছে একটু আলোচনা করে এটা শেষ করে দিই। লিমিটেশন দিয়েছি তোমাদেরকে? হ্যাঁ দিয়েছি। লিমিটেশন কি আসছে দেখো, টু ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, টু ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন উই হ্যাভ টু অ্যাজিউম দ্যাট দেয়ার ইজ এ লিনিয়ার রিলেশনশিপ। আমরা বলেছি আগে কথাটা, কোরিলেশন বের করার ক্ষেত্রে আমরা বলি যে লিনিয়ার রিলেশনশিপ এদের মধ্যে এক্সিস্ট করে, এটা একটা লিমিটেশন, সীমাবদ্ধতা কিনা? কোরিলেশন কোএফিসিয়েন্ট শুধু লিনিয়ার রিলেশনশিপ আমাদের সামনে আনে, আর অন্য কোনোটা আনে না, এটা একটা সীমাবদ্ধতা কিনা? দিস ইজ লিমিটেশন অফ কোরিলেশন কোএফিসিয়েন্টস। ইট ইজ ভ্যালিড when we have a random sample from a bivariate। এটা এই কোরিলেশন কোএফিসিয়েন্টটা ভ্যালিড হচ্ছে যদি ডেটাগুলো বা স্যাম্পল গুলো আমরা বাইভেরিয়েট নরমাল পপুলেশন থেকে পাই বা স্যাম্পল সাইজ খুব ছোট হয় তাহলেও খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। আর যদি বাইভেরিয়েট নরমাল ডিস্ট্রিবিউশন থেকে না আনতে পারি তাহলেও এটা ভ্যালিড হচ্ছে না, আর রেজাল্ট হচ্ছে লিনিয়ার। তাহলে এগুলো লিমিটেশন, তার সীমাবদ্ধতা কিছু অ্যাজাম্পশনের মধ্যে পড়ে। তোমাকে বলতে হবে যে ইট শোজ, অর্থাৎ আর শোজ দ্য লিনিয়ার রিলেশনশিপ, দিস ইজ ওয়ান অফ দ্য লিমিটেশন। এরপর হচ্ছে বাইভেরিয়েট নরমাল পপুলেশন বা ডিস্ট্রিবিউশন থেকে স্যাম্পল গুলো আসলে আমরা আর এর মানটা বের করতে পারি, তাহলে ভ্যালিডিটি আসবে। আর হচ্ছে যদি স্যাম্পল সাইজ কম হয় তাহলে ভালো রেজাল্ট আমরা পাই না। এগুলো হচ্ছে এর লিমিটেশন। তাহলে আমরা এখন আজকে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট কি, এর প্রপার্টিজ গুলো কি, এর লিমিটেশন সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা প্রপার্টিজ কয়েকটা প্রমাণ করব এবং ম্যাথমেটিক্যাল সলিউশনে যাব। ঠিক আছে, ক্লাসটা একটু দ্রুত নিয়েছি, থিওরিটিক্যাল তো সেজন্য, ম্যাথমেটিক্যালি আস্তে আস্তে বোঝার বিষয় ছিল। তোমরা নিজেরা যদি পড়ো, হ্যাঁ নিজেরা যদি পড়ো তাহলে আশা করি বুঝতে পারবা। আমি মোটামুটি মূল জিনিসগুলো ধরিয়ে দিয়েছি, তোমরা এই পেজ দেখে পেজ থেকে নিজেরা নোট করে নাও কিংবা পড়ো, তাহলে আশা করি সমস্যা হবে না। নেক্সট ক্লাসে যদি প্রবলেম হয় আমি আবার রিভিউ করব, যেহেতু আমরা নতুন করে আরেকটা বাইভেরিয়েট ডেটা এসেছি। এতদিন ইউনিভেরিয়েট পড়িয়েছি, আশা করি ওইগুলো বুঝতে পারছো ঠিকঠাক করে। এখন বাইভেরিয়েট শুরু করলাম। এই বাইভেরিয়েটে আজকের ক্লাস যতটুকু পড়িয়েছি একটু স্পিড দিয়েছি, যদি বুঝতে অসুবিধা হয় কারো আমাকে আগামী ক্লাসে প্রশ্ন করতে পারো, নিজেরা পড়ার পরে, না পড়ে প্রশ্ন করবে না। হ্যাঁ, পুরোটা পড়ে আগামী ক্লাসে তাহলে আবার রিভিউ করে তারপরে আমি প্রপার্টিজ প্রুফ এবং ম্যাথমেটিক্যাল সলিউশনে যাব। কারো কোনো কোশ্চেন থাকলে এবার বলতে পারো। হ্যাঁ, ক্লাস আমার এখানে ক্লাস শেষ হয়ে গেল, এবার স্ক্রিন থেকে বের হও। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আছে কিনা? কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দিই। জি স্যার। হ্যাঁ, সবাই বুঝছো আশা করি। জি স্যার। ওকে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।
আসসালামু আলাইকুম। ভালো আসসালামু থেকো, আলাইকুম স্যার। ভালো। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।